চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, একই লাইনে টিকা প্রত্যাশী ও উপসর্গের রোগীরা। ঢাকার বাইরে করোনায় ৮০ জনের মৃত্যু, ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই। ৪ বছর পর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নের নির্দেশ, তৃণমূলের জীবনমান উন্নতি লক্ষ্য। চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানির দিন ফের ৫ দিনের রিমান্ড চাইল সিআইডি। পেছালো শুনানি, রিমান্ড আবেদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় ডোজ এবং প্রবাসীদের একই লাইনে দাঁড়ানোই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আর জেনারেল হাসপাতালে টিকা প্রত্যাশী এবং করোনা টেস্ট করতে আসা রোগীদের ধাক্কাধাক্কি করে একই গেট দিয়ে ঢুকতে হয়। এতে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা নারীদের এই লাইন হাসপাতাল প্রাঙ্গণ ছাড়িয়ে আন্দরকিল্লার মোড়ে গিয়ে ঠেকেছে। একই অবস্থা পুরুষদের লাইনেও। একই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। তিল ধারণের ঠাঁই নেই সেখানেও। সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি নিজের নিরাপত্তার জন্য। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য একই লাইন হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় টিকা নিতে আসাদের। অভিযোগ ছিল প্রবাসীদের জন্য আলাদা লাইন না থাকারও। এখানে সাধারণ পাবলিক এবং যারা এই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ একসাথে করে ফেলছে। আমার 7 তারিখ বিশাখাল আছে, এখন এতগুলো লাইনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের জন্য কোনো আলাদা লাইন করে নাই, আমরা এখানে এখন দাঁড়িয়ে থাকছি অনেকক্ষণ ধরে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা এবং উপসর্গের রোগীদের ঝুঁকি নিয়ে ধাক্কাধাক্কি করে একই গেটে ঢুকতে দেখা যায়, যা পরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমি করোনা টেস্ট করার জন্য আসছি। বিশৃঙ্খলা মানুষ লোক ঢুকতেছে, প্রশাসন নিমাতি বসুলিছে এখানে। আমরা আমাদের সর্বত্র চেষ্টা করতেছি সিএল মেনটেন করে যারা টিকা দিবে তাদের ঢোকানোর জন্য। এছাড়া যারা করোনা টিকা সেই জন্য আসছে, পরীক্ষা করানোর জন্য আসছে, তাদের আমরা স্লিপ দেখে সরাসরি ঢুকাই দিচ্ছি। 2 দিন বন্ধ থাকার পর 16 আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহীন। মামুন, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসার কথা শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে, কিন্তু দুপুর 2টার সময় তার আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তিনি তার গুলশানের ফিরোজের বাসভবন থেকে তিনি বের হননি। এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে তিনি যে কোনো মুহূর্তে বেরোবেন বলে আমরা নিশ্চিত হয়েছে তার তার বাসার ভিতরের সূত্র থেকে আর কি। সেই বিষয়ে যদি বলা যায় যে 19শে জুলাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রথম ডোজের টিকা নিয়েছিলেন এবং আজকে তার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার কথা। যদিও তার প্রথম ডোজের সময় যে কাগজে লিখে দেওয়ার কথা ছিল যেটি 19শে আগস্ট তার টিকা নিতে আসার কথা এবং একটি মুঠো বার্তার মাধ্যমে তাকে কিন্তু দ্বিতীয় ডোজের টিকা নিতে আসার কথা ছিল। তিনি কিন্তু আমার সাথে একটি সূত্র জানতে পেরেছে তিনি এখনও পর্যন্ত সেই টিকার SMS-টি অর্থাৎ সেই যে মুঠো বার্তা সেটি কিন্তু তিনি পাননি এবং তিনি সেই 19শে আগস্টের একদিন আগেই তিনি আসছেন, যেটি জানতে পেরেছে কালকে যেহেতু আশুরা মহরমের বিষয়টি রয়েছে আগামীকাল, তো সেই কারণে টিকাটি একদিন আগেই তিনি নিতে আসছেন। যদিও টিকা নেওয়ার যেই প্রক্রিয়া, যে প্রথম ডোজের টিকার 28 দিন পরে দ্বিতীয় ডোজ নিতে হয়, সেই ক্ষেত্রে 28 দিন কিন্তু তিনি পার করেছেন, অর্থাৎ আজকে কিন্তু 29 দিন চলছে তার দ্বিতীয় ডোজের যে টিকা নেওয়ার কথা ছিল। সব মিলে বলা যায় যে গত এপ্রিলে 10ই এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তারপরে 27শে এপ্রিল তিনি রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তারপরে তার অবস্থার অবনতি হলে এবং ফুসফুসে পানি আসলে তাকে সেখানেই রাখা হয় এবং চিকিৎসা দেওয়া হয় এবং তিনি 53 দিন চিকিৎসা শেষে তিনি বাসায় গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন গত 19শে জুন, অর্থাৎ তার 1 মাস পরেই তিনি প্রথম ডোজের টিকা নিয়েছিলেন, যেটি মডার্নার টিকা তিনি নিয়েছিলেন এবং আজকে তিনি দ্বিতীয় টিকা নেবেন, সেটাও মডার্নার টিকাই হবে এবং সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং গত যে 19শে জুলাই যে প্রথম টিকাটা তিনি নিয়েছিলেন ডোজের
তখন কিন্তু এই হাসপাতালের ভেতরে যে টিকাদান কেন্দ্রে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেননি। তিনি কিন্তু গাড়িতে বসেই সেই টিকাটি নিয়েছিলেন। এর কারণ মূলত তার চিকিৎসকরা বলেছিলেন যে যেখানে টিকাদান কেন্দ্রের ভিতরে ঢুকতে গেলে যেই স্ল্যাবটি রয়েছে হুইল চেয়ারে করে তিনি যেহেতু চলাফেরা করেন, সেই হুইল চেয়ারটা কিন্তু উঠানো সম্ভব নয় বলে তিনি গাড়িতে বসে টিকা নিয়েছেন। তবে আজকের ব্যাপারটি অবস্থা বুঝে আসলে পরিস্থিতি বুঝে মানে যে ব্যবস্থাটা নেওয়া হবে সেটি হচ্ছে যে তিনি যদি ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে সেক্ষেত্রে টিকাদান কেন্দ্রের ভিতরে তিনি টিকা নেবেন। তো সেই বিষয়গুলো কিন্তু এখনও আমরা জানতে পারিনি, তবে তিনি আসার পরে জানতে পারবো। তবে তিনি যে কোনো মুহূর্তেই গ্যাস্ট্রোলিভার এই হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা নিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি বাসা থেকে বের হবেন যে কোনো মুহূর্তে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বেগম জিয়ার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সবশেষ খবর। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। আস্তে আস্তে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার, কমছে হাসপাতালগুলোতে রোগীর চাপও। তবে শয্যা সংকটের ভয়াবহতা কাটলেও আইসিইউ এর জন্য এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। 24 ঘন্টায় রাজধানী বাদে সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন 80 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কদিন আগেও হাসপাতালগুলোতে যে ভয়াবহতা দেখা গেছে তা এখন অনেকটাই শান্ত। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা, করিডোর কিংবা প্রাঙ্গণে নেই তেমন রোগীর চাপ। তথ্য বিশ্লেষণে দেখা যায় জেলাগুলোতে সংক্রমণ হারের পাশাপাশি মৃতের সংখ্যাও নিম্নমুখী, যদিও এখনও দৈনিক মোট মৃত্যুর সংখ্যা শতাধিক। গত কয়েকদিন যাবত আমাদের রোগীর চাপ কমতে থাকে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। আমাদের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকার পরই সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে চট্টগ্রাম। আগের তুলনায় কমলেও মৃত্যুর মিছিল থামছে না। জেলায় একদিনে 11 জন প্রাণ হারিয়েছেন। অবস্থা খুব খারাপ ছিল, অক্সিজেন ছিল একদম লো, এখন মোটামুটি 80% ভালো। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে কমেছে মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই হাসপাতালে। গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন। আইসিইউরটা একটু সংকট আছে, কিন্তু বেড পাওয়া যায়। আইসিইউর অবস্থা মাঝে মধ্যে পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না, অনেক রোগী মারাও যায় আর কি। সংক্রমণ হার নিয়ন্ত্রণে থাকলেও মৃতের সংখ্যা বাড়ছে সিলেটে। একদিনে জেলায় করোনা ও উপসর্গে 10 জনের প্রাণ ঝরেছে। সিলেট শহরে আইসিইউর অবস্থা খুবই ভয়াবহ, আইসিইউর পাই না বিদায় মারা গেছে। ভারতীয় ভেরিয়েন্টের ছোবলে টালমাটাল রাজশাহী অঞ্চল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। নগরীতে সংক্রমণ কমে 16% ঠেকেছে। তবে একদিনে রাজশাহী মেডিকেল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে রোগীর চাপ কমলেও মৃত্যুহারে সূচক উঠানামা করছে। 24 ঘন্টায় মারা গেছেন 8 জন। নিয়ন্ত্রণহীন খুলনা এখন অনেকটাই শঙ্কামুক্ত। 2-3 সপ্তাহ ধরেই মৃত্যুহার অনেকাংশে কম নগরীতে। 5টি হাসপাতালে একদিনে 4 জন মারা গেছেন। যশোরে 24 ঘন্টায় 4 জন মারা গেছেন, আর বগুড়ার 3টি হাসপাতালে মৃত্যু হয়েছে 4 জনের। লাবিব হাসান, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। চাল আমদানির ঘোষণায় সামনের আমন মৌসুমে কৃষকের মাথায় হাত, কমেছে চালের দাম। ঢাকার বাজারেও প্রভাব, ক্ষতিগ্রস্ত হবে না কৃষক, দাবি মন্ত্রীর। রাজধানীতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন জ্বর ওঠানামা আর প্লাটিলেট কমার উপসর্গ বেশিরভাগ রোগীর। এদিকে বংশালে একটি খেলার মাঠ উদ্বোধন করে ডেঙ্গু প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি দক্ষিণের মেয়র। বেড ভর্তি রোগী, হাসপাতালগুলোতে তৈরি করতে হচ্ছে বিশেষায়িত ওয়ার্ড, আর এর সবকিছুই করতে হচ্ছে বাড়তে থাকা ভয়ানক ডেঙ্গুর প্রকোপে আক্রান্তদের চিকিৎসায়। ঢাকার এই হাসপাতালে মাত্র 4 ঘন্টায় ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 13 জন রোগী, যাদের অধিকাংশই যাত্রাবাড়ি ও পল্টন এলাকার বাসিন্দা। বয়সের হিসেব বিবেচনায় শিশুদের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বড়রাও। উদ্বিগ্ন স্বজনদের দাবি, মশক নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না মশা নিয়ন্ত্রণে। তবে মশা নিয়ন্ত্রণে যদি থাকতো তবে তো বাচ্চা ডেঙ্গু হতো না। মশার ওষুধ দিলে একবেলা দেওয়ার পর আর দেয় না। আক্রান্ত হইতেছে অনেক, তো মশার কারণেই তো জানি আক্রান্ত হইতেছে। জ্বর ওঠানামা করে বলতে 2 দিন ছিলেন একদম সুস্থ, পরে আবার হঠাৎ করে জ্বর আসছে, আর জ্বর নামতেছেই না। চিকিৎসকরা বলছেন কাঁপুনি দিয়ে জ্বর আসার সঙ্গে দ্রুত প্লাটিলেট নেমে যাচ্ছে আক্রান্তদের। কারো চেস্ট পেন, কারো উপরের পেটে ব্যথা, অনেক শ্বাসকষ্ট লাগছে, তখন মানে যে বুকে তখন বা পেটে পানি আসছে যখন, তখন ওদের এই সিভিয়ারিটিটা ডেভেলপ করছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। প্লাটলেট কাউন্ট যখন কমে যাচ্ছে, 20,000-এর নিচে যখন চলে যাচ্ছে, আমরা এফেরেটিকটা তখন দিয়ে দিচ্ছি। চোখের উপরে ওই ইয়েতে একটু ব্যথা ব্যথা ভাব থাকে, সমস্ত গা ব্যথা করে, আর শরীর খুব নিস্তেজ এবং খুব দুর্বল অনুভব করে।
পরবর্তীতে যখন টেস্ট করা হয় টেস্টে দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ। এদিকে বুধবার সকালে বংশালে একটি খেলার মাঠ উদ্বোধন করে ডেঙ্গু প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান দক্ষিণের মেয়র। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ভিত্তি তৈরি হয়েছে, এখনো প্রয়োজন এই পথ ধরে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন যথাযথভাবে সম্পন্ন করে স্বাধীনতার সুফল তৃণমূলে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে সচিব সভায় শীর্ষ কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন। 4 বছর পর সচিবদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী। সাধারণত সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নিয়োজিত থাকেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের শীর্ষ পদ সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারাই এক একটি মন্ত্রণালয়ের জবাবদিহির কাজ করে থাকেন। রীতি অনুযায়ী প্রতি বছর সরকার প্রধান সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও দীর্ঘ 4 বছর পর সেই সভা এবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে। বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সচিব সভায় গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার সহ বিশেষ 7টি আলোচ্যসূচি এবারের সচিব সভায় প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয় তা মাথায় রেখেই কাজ করতে হবে। আমাদের ভবিষ্যতে আরো অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনা আমরা নিয়েছি, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলি মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যাতে যথাযথভাবে হয় এবং আমাদের একটাই লক্ষ্য যে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলি তারা যেন একটা উন্নত জীবন পায়, দারিদ্রের হাত থেকে মুক্তি পায়। দেশের সামগ্রিক উন্নয়নে সরকার ভিত্তি তৈরি করেছে জানিয়ে শেখ হাসিনা সবাইকে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে নির্দেশ দেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে যেন ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি, সেইভাবেই আমাদের কার্যক্রম চালাতে হবে এবং তারই ভিত্তিটা তৈরি আমরা করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত সব সচিব এই সভায় অংশ নিয়েছিলেন। এর আগে 2017 সালে সবশেষ এই সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি। এ কারণে তার জামিন শুনানি পিছিয়ে গেছে। কাল একসঙ্গে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে। 3 দফা জামিন আবেদন খারিজ হওয়ার পর বুধবারের জামিন শুনানিকে ঘিরে অনেকটাই আশাবাদী ছিলেন পরিমণির আইনজীবীরা। শুনানির আগে পরিমণির 5 দিনের রিমান্ড চেয়ে বসে সিআইডি। ঘুরে যায় মোড়, পিছিয়ে যায় জামিন শুনানি। আদালত জানান, বৃহস্পতিবার 2 আবেদনের শুনানি হবে একই সঙ্গে। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বার্থে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার পরিমণিকে। বিরোধিতা করা হবে জামিনের। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে, সেটা এখনও সেভাবে জানা যায়নি। জামিন শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। প্রশ্ন তোলেন বারবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়ে। যে মামলা মাদকের তাকে দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা ধারার শাস্তি সর্বোচ্চ 5 বছর, 1 থেকে 5 বছর। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে, এইটা আমি মনে করি না। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে উদ্ধার করা হয় 19 বোতল মদ, এলএসডি, আইসের মতো ভয়ঙ্কর মাদক। এ মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট পাঠানো হয় কারাগারে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম। আমদানি করা চাল বাজারে না আসলেও কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। এদিকে চাল আমদানির কারণে ধানের দাম কমার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গত কয়েক বছর ধরে দেশে ধানের ভালো ফলন হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। খুচরা বাজারে মোটা চিকন 2 ধরনের চালই কিনতে হচ্ছে বাড়তি দামে। এর মধ্যেই সরকারের চালের আমদানি শুল্ক কমানোর ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। আমদানি করা চাল এখনো না আসলেও কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। 1600 এখন 1550 টাকা নিল আমার কাছে। যদি 1600 হয়ে থাকে তাহলে 50 টাকা কমছে। মানুষের জন্য এখন 50 টাকা, 100 টাকা কমালে মানুষের জন্য আরো ভালো।
মানুষের যে এখন অবস্থা, আমার না সবারই। সরকার যখন বলছে সেটা ওপেন করে দিবে, বলার সাথে সাথে কিন্তু চালের দাম কেজি প্রতি 1 টাকা 2 টাকা করে কেজি প্রতি কমে গেছে। মিনিকেটটা বিক্রি করতেছে এখন 2900 টাকা, আগে যখন আপনার 3000 টাকা বিক্রি করতাম, 28টা বিক্রি করছে আগে 2500 টাকা, এখন বিক্রি করছে 350 টাকা। এদিকে কৃষিমন্ত্রী জানান, চাল আমদানির কারণে ধানের দাম কমার কোনো শঙ্কা নেই, কৃষকরাও পাচ্ছেন ধানের বাড়তি দর। অনেক বেশি দাম পেয়েছে, দাম পাচ্ছে, দাম একটু বেশি পাচ্ছে এই মুহূর্তে। এত দাম না পাইলেও তারা খুশি থাকতো, একটু চালের দাম বরং বেশি আছে। গেল 12 আগস্ট চাল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয় সরকার। 62.5% থেকে কমিয়ে 25% করা হয় আমদানি শুল্ক। আগামী 25 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আমদানিকারকরা। সুবিধা বহাল থাকবে আগামী 30 অক্টোবর পর্যন্ত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে আজও ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে সুযোগ পেয়েছিলেন নুরুল হাসান সোহান। বড় কোনো ইনিংস খেলতে না পারলেও দলের প্রয়োজনে ভালো ব্যাটিং করে আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। কিউইদের বিপক্ষে সিরিজে ফেরার সম্ভাবনা আছে মুশফিকের, তবুও নির্বাচক এবং কোচের ভাবনায় আছেন সোহান। এদিকে জিম্বাবুয়েতে অভিষেক হওয়া শামীম অজিদের বিপক্ষে ঢাকায় ছিলেন নিষ্প্রভ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তিনিও প্রস্তুত করছেন নিজেকে। নিউজিল্যান্ডের সঙ্গে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে 1 সেপ্টেম্বর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, একই লাইনে টিকা প্রত্যাশী ও উপসর্গের রোগীরা। ঢাকার বাইরে করোনায় 80 জনের মৃত্যু, ডেঙ্গু নিয়ে দুশ্চিন্তা বাড়ছেই। 4 বছর পর সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নের নির্দেশ, তৃণমূলের জীবনমান উন্নতি লক্ষ্য। এবং চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানির দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি, পেছালো শুনানি, রিমান্ড আবেদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।